আচ্ছা, ওকে, ফেসবুক লাইভ। হ্যাঁ, হুম, আসসালামু আলাইকুম সবাই। চলেন আমরা শুরু করি অধ্যায় 7 ভৌত আলোক বিজ্ঞান। এবং আজকে পিওর বাংলা প্যাচাল চলবে, কিছু ইকুয়েশন দেখাবো, কিন্তু মূলত ভৌত আলোক বিজ্ঞানে আমরা আসলে কী নিয়ে কথাবার্তা বলবো, হ্যাঁ, এই জিনিসপত্রগুলো একেবারে ডিটেলস আমি আলোচনা করব একটা একটা করে। ওকে, চলেন তাহলে শুরু করি। আমরা অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটা যখন আমরা পড়তেছি তখন আসলে আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে আলোর তরঙ্গ তত্ত্ব পড়বো। আমরা এই চ্যাপ্টারে মূলত যেটা পড়বো সেটা হচ্ছে আলোর তরঙ্গ তত্ত্ব। এখন আলোর কণা ধর্ম আছে, আবার তরঙ্গ ধর্ম আছে। তাহলে আমরা যখন আলোর তরঙ্গ তত্ত্ব পড়তেছি, আলোর তরঙ্গ তত্ত্ব, আলোর দুই ধরনের ধর্ম রয়েছে। আলোর কয়টা ধর্ম? দুই ধরনের। এখন প্রশ্ন হচ্ছে এই দুইটা ধরনের ধর্ম কি কি? আলোর দুইটা যে ধর্ম আছে, এই দুইটা ধর্মের একটা হচ্ছে কণা ধর্ম, বা হচ্ছে আপনার যেটা আমরা আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনায় পড়ব, আর একটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ ধর্ম। তাহলে একটা হচ্ছে তরঙ্গ ধর্ম, যেটা নিয়ে পুরো ভৌত আলোক বিজ্ঞানে আলোচনা করা হয়েছে। না, আমরা যে চ্যাপ্টারটা পড়তেছি। আর আরেকটা ধর্ম হচ্ছে কণা ধর্ম, যেটা নিয়ে আমরা পরের চ্যাপ্টার আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনাটা পুরোটাই হচ্ছে কণা ধর্ম নিয়ে। সো আমরা যখন আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা পড়বো, ওইখানে ফোটন নিয়ে যে কাজকর্মগুলো করব, ফোটন, ফোটন এর প্যাকেট, ওইখানে আমরা চিন্তা করব কণা ধর্ম নিয়ে। আর এখন আমরা এই চ্যাপ্টারটায় ভৌত আলোক বিজ্ঞানে চিন্তা করব তরঙ্গ ধর্ম নিয়ে। এখন আমাদের প্রথমেই যেটা মাথায় রাখতে হবে, আমি শুরুতেই যেহেতু বলতেছি তরঙ্গ ধর্ম, তার মানে আলো এক ধরনের তরঙ্গ এবং আলো এক ধরনের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এখন যদি আলো একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হয়, এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেটা, এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের আপনার একটা ইলেকট্রিক ফিল্ড আছে, একটা ম্যাগনেটিক ফিল্ড আছে। তাহলে আলোর একই সাথে তড়িৎ ক্ষেত্র আছে, চৌম্বক ক্ষেত্র আছে। তাহলে আলো যদি একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ হয়, তাহলে এই আলোক তরঙ্গে তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র পরস্পর লম্বভাবে অবস্থান করবে। আমরা যখন আলোর কথা চিন্তা করব, আলোতে একটা তড়িৎ ক্ষেত্র আছে এবং একটা চৌম্বক ক্ষেত্র আছে, এরা পরস্পর কিভাবে অবস্থান করবে? লম্বভাবে অবস্থান করবে। এখন আমি এই যে আলোর যে তরঙ্গটা, সেই তরঙ্গটা আপনাদেরকে একটু দেখাবো। সো চলেন আমরা একটু আলোর যে তরঙ্গটা সেটা দেখতে কেমন হয় সেটা আমরা একটু দেখব। তাহলে আলোর তরঙ্গটা দেখতে কেমন সেটা আমি আপনাদেরকে একটু দেখাই। একটা মিনিট।
মানে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র, আমি বলছি যে এখানে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র পরস্পর কিভাবে থাকবে, লম্বভাবে থাকবে। তাহলে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র লম্বভাবে থাকার যে ব্যবস্থাটা, সেই ব্যবস্থাটা এখন আমি আপনাদেরকে দেখাবো। এই তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র দুইটাকে একত্রে মিলিয়ে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা ইএম ওয়েভ। তাহলে ইএম ওয়েভটা কিরকম হয় সেটা আমরা যদি দেখি, আমি ইএম ওয়েভটার আমি আপনাদেরকে একটা ডায়াগ্রাম দেখাবো এখন। ওকে, দেখেন এই যে ডায়াগ্রাম বা চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন, খেয়াল করে দেখেন এই ডায়াগ্রামটায় আমার একটা তড়িৎ ক্ষেত্র আছে এবং একটা কি আছে, চৌম্বক ক্ষেত্র আছে। তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র দুইটা কিন্তু পরস্পর কিভাবে আছে, লম্বভাবে আছে। খেয়াল করে দেখেন এই ডায়াগ্রামটা থেকে কিন্তু একেবারে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে আমার যে লাল রঙের যে তরঙ্গটা আছে, লাল রঙের তরঙ্গটা এটা হচ্ছে আমাদের কি তড়িৎ ক্ষেত্র ইন্ডিকেট করতেছে, তড়িৎ ক্ষেত্র নির্দেশ করতেছে। আর আমার সঙ্গে যে নীল রঙের তরঙ্গটা এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র ইন্ডিকেট করতেছে বা চৌম্বক ক্ষেত্র নির্দেশ করতেছে। তাহলে এখন এখানে এই ডায়াগ্রাম থেকে একদম ক্রিস্টাল ক্লিয়ার তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র পরস্পর কিভাবে অবস্থান করে, লম্বভাবে অবস্থান করে আলোক তরঙ্গে। এখন আমি যদি তড়িৎ ক্ষেত্রটাকে প্রকাশ করি ই দ্বারা, ধরেন আমি তড়িৎ ক্ষেত্রটাকে প্রকাশ করব কি দ্বারা, ই দ্বারা, তাহলে ই equals to E0 sin 2 pi by lambda ct minus x। দেখেন আলোর কত বেগে যায়, আলো নর্মালি সি বা 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে যায়। তাহলে আমাদের এখানে যে বেগটা হবে তরঙ্গের বেগ, আমাদের এখানে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের যে বেগ বা আলোর বেগ সেটা তো সেম কথা। তাহলে ই সমান E0 sin 2 pi by lambda ct minus x হবে, আর বি হবে B0 sin 2 pi by lambda ct minus x। এখন আমাদের এইখানে যে ডায়াগ্রামটা আমরা দেখতে পাচ্ছি, ডায়াগ্রামে x অক্ষ বরাবর, অ্যাকচুয়ালি x অক্ষ বরাবর এটা দেখায় তরঙ্গ সঞ্চালনের অভিমুখ। x অক্ষ বরাবর যেটা আছে সেটা হচ্ছে তরঙ্গ সঞ্চালনের অভিমুখ। তাহলে দেখেন আমরা আলো যে একটা তড়িৎচৌম্বক তরঙ্গ, সেই তড়িৎচৌম্বকীয় তরঙ্গ সম্পর্কে জানতে পারলাম। এখন আমাদের দরকার এই তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা স্থাপন করা। তাহলে তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্রের মধ্যে সম্পর্ক। আমাদের এখানে যে তড়িৎ ক্ষেত্র সেটাকে যদি আমরা ই দ্বারা সূচিত করি, চৌম্বক ক্ষেত্র যদি বি দ্বারা সূচিত করি, E0 সমান CB0। এটাই হচ্ছে তড়িৎ এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যে সম্পর্ক। এখন আমরা আলোর বেগের সাথে তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি সম্পর্ক দেখি, সি আলোর বেগ ইকুয়ালস টু 1/√μ0ε0। দেখেন আমার যদি শূন্য মাধ্যমের প্রবেশ্যতা μ0টা জানা থাকে, μ0 হচ্ছে শূন্য মাধ্যমের প্রবেশ্যতা এবং প্রবেশ্যতার ইংরেজি কি, পারমিয়াবিলিটি। শূন্য মাধ্যমের প্রবেশ্যতা কত, 4 পাই ইন্টু 10⁻⁻⁷। আর ε0
এটা হচ্ছে শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা, একটা প্রবেশ্যতা, একটা হচ্ছে ভেদনযোগ্যতা, পারমিটিভিটি। শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা হচ্ছে 8.854 ইন্টু 10⁻12। সো আমরা এই মানগুলো যদি বসাই 1 ডিভাইডেড বাই রুট ওভার মিউ 0 4 পাই ইন্টু 10⁻7 এপসিলন 0 8.854 ইন্টু 10⁻12, এই দুটো থেকে সি এর যে মান সেটা আসে 2.9979 ইন্টু 10⁻8 মিটার পার সেকেন্ড, যেটা অলমোস্ট ইকুয়ালস টু 3 ইন্টু 10⁻8 মিটার পার সেকেন্ড। দেখেন এইভাবে আমরা অ্যাকচুয়ালি তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের যে সম্পর্ক আছে সেই সম্পর্ক থেকে আলোর বেগটা কি করতে পারবো, নির্ণয় করতে পারবো। এখন এটা তো ছিল শূন্য মাধ্যমে আলোর বেগ। আমরা জানি মাধ্যমের সঙ্গে সঙ্গে আলোর বেগ কি হয়ে যায়, চেঞ্জ হয়। তাহলে যে কোনো মাধ্যমে আলোর বেগটা কীরকম হবে সেটা আমরা একটু দেখতে চাই। যে শূন্য মাধ্যম না হয়ে সেটা যদি যে কোনো মাধ্যম হয় তাহলে যে কোনো মাধ্যমে আলোর বেগটা কীরকম হবে সেটা আমরা দেখতে চাই। তাহলে চলেন আমরা এখন যেটা করব, যে কোনো মাধ্যমে আলোর বেগ দেখব। তাহলে পরে আমরা যেটা ডেভেলপ করব সেটা হচ্ছে যে কোনো মাধ্যমে আলোর বেগ। আমার যদি যে কোনো একটা মাধ্যমে আলোর বেগ দেখতে চাই, শূন্য মাধ্যমের যে ভেদনযোগ্যতা আর অন্য যে কোনো মাধ্যমের ভেদনযোগ্যতা সেটা তো এক নয়। তাহলে যে কোনো মাধ্যমে আলোর বেগ c ইকুয়ালস টু 1/√μ এপসাইলন। এখন মিউটা কি? মিউটা হচ্ছে যে কোনো মাধ্যমের প্রবেশ্যতা, যে কোনো মাধ্যমের প্রবেশ্যতা। এখন যে কোনো মাধ্যমের প্রবেশ্যতা কিভাবে পাওয়া যায়, মিউ আর ইন্টু মিউ 0 দিয়ে, যেখানে মিউ আরটা হচ্ছে আপেক্ষিক প্রবেশ্যতা আর অ্যাপসাইলন যে কোনো মাধ্যমের ভেদনযোগ্যতা। যেখানে অ্যাপসাইলনটা হচ্ছে অ্যাপসাইলন আর অ্যাপসাইলন 0। তাহলে দেখেন 1/√μ মানে হচ্ছে মিউ আর মিউ 0 অ্যাপসাইলন আর অ্যাপসাইলন 0। সো 1/√μ 0 এপসাইলন 0 ইন্টু 1/√μ আর অ্যাপসাইলন আর। তাহলে সি ডিভাইডেড বাই √μ আর অ্যাপসাইলন আর। তার মানে আপনি যদি কোনো একটা মাধ্যমের আপেক্ষিক যে ভেদনযোগ্যতা এবং আপেক্ষিক প্রবেশ্যতা এই দুইটা যদি জেনে থাকেন তাহলে কিন্তু চোখ বন্ধ করে অবলীলায় আপনি তখন কি করতে পারবেন, ওই মাধ্যমটার জন্য যে বেগ আছে আলোর, সেই আলোর বেগটা বের করতে পারবেন। সুতরাং এইখানে তাহলে একটা জিনিস মাথায় রাখি, মিউ আর আপেক্ষিক প্রবেশ্যতা, রিলেটিভ পারমিয়াবিলিটি, আর অ্যাপসাইলন আর এটা হচ্ছে আপেক্ষিক ভেদনযোগ্যতা। ওকে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আলোর বেগ নির্ণয় করা যে কোনো মাধ্যমই হোক না কেন। এইবার আমরা একটা ডিফারেন্ট জিনিস পড়ব। এইটা আসলে সংজ্ঞা হিসেবে আপনারা পড়ে রাখবেন, এইটা বোঝাটা একটু কষ্টকর। আমি চেষ্টা করব যতটুকু আপনাদের লেভেল পর্যন্ত বোঝানো যায় সেটা বুঝিয়ে দিতে, কিন্তু এটা নিয়ে খুব বেশি পেইন খায়েন না। মানে এটা না বুঝলে খুব বেশি ক্ষতিবৃদ্ধি হবে না। আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে পয়েন্টিং ভেক্টর।
সো পয়েন্টিং ভেক্টরটা কি এবং এটা কিভাবে কাজ করে সেটা আমি একটু আপনাদেরকে গ্রাফিক্যালি দেখাবো। সো এখন আমরা পড়ব পয়েন্টিং ভেক্টর। আচ্ছা, পিও ওয়াই দিয়ে লেখা হয় সাধারণত এটাকে পয়েন্টিং ভেক্টর। সো জিনিসটা কি সেটা আমি একটু গ্রাফিক্যালি আপনাদেরকে আগে দেখাবো। দেখেন, পয়েন্টিং ভেক্টরটা বোঝার জন্য আমাদের একটা জিনিস আগে দেখতে হবে। দেখেন, আমি পয়েন্টিং ভেক্টরটা আপনাদেরকে গ্রাফিক্যালি দেখাই। একটু এই ইমেজটার দিকে খেয়াল করেন আপনারা। এই যে ইমেজটা আছে, এই ইমেজের এক পাশে একটা ব্যাটারি আছে, আর এক পাশে একটা কুণ্ডলী আছে বা একটা রেজিস্ট্যান্স আছে। এক পাশে একটা ব্যাটারি আছে, এক পাশে একটা কি আছে, রেজিস্ট্যান্স আছে। তাহলে এই যে ব্যাটারি, এই ব্যাটারির জন্য চারপাশে তৈরি হবে তড়িৎ ক্ষেত্র, আর এই রোধের ভিতর দিয়ে যেহেতু কারেন্ট যাচ্ছে, এর চারপাশে তৈরি হবে কি একটা চৌম্বক ক্ষেত্র। দেখেন, একটা তারের মধ্যে দিয়ে যখনই কারেন্ট যাবে, তারের চারপাশে কি তৈরি হয়, একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। তাহলে এইখানে তারের চারপাশে ব্যাটারি হোক আর রোধ হোক, সবার চারপাশে কি তৈরি হচ্ছে, চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে। এখন দেখেন, আমরা এখানে মাঝখানে একটা প্লেট বা পর্দা দেখতেছি। জিনিসটা খেয়াল করে দেখেন, আমাদের বাম পাশে একটা ব্যাটারি বা কোষ আছে, ডান পাশে একটা রোধ আছে, মাঝখানে একটা প্লেট বা পর্দা দেখতেছি। এখন এই যে তড়িৎ চৌম্বক ক্ষেত্রগুলি, এগুলা একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে কতটুকু শক্তি অতিক্রম করতেছে তাকে বলা হয় পয়েন্টিং ভেক্টর। আবার বলতেছি, এই যে আমার চৌম্বক ক্ষেত্র তৈরি হলো, তাহলে চৌম্বক ক্ষেত্র তৈরি হওয়ার জন্য একটা কি চৌম্বক বল আছে। সেই চৌম্বক বলটা থাকার কারণে সে একটা ক্ষেত্রফলের মধ্যে দিয়ে একটা সার্টেন অ্যামাউন্ট বা নির্দিষ্ট পরিমাণ শক্তি কি করতে পারবে, ট্রান্সফার করতে পারবে। তাহলে আমরা জিনিসটাকে এইভাবে ডিফাইন করব, কোনো তড়িৎ চৌম্বক তরঙ্গের গতিপথে লম্বভাবে স্থাপিত কোনো একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ শক্তি অতিক্রম করে তাকে পয়েন্টিং ভেক্টর বলে। আবার ডিফাইন করতেছি একটা তড়িৎ চৌম্বক তরঙ্গের গতিপথে। খেয়াল করে দেখেন, এইখানে মাঝখানে যে একটা পর্দা রাখা হয়েছে, কোষ এবং রোধের মাঝখানে আমরা একটা পর্দা রেখে দিছি না, এই পর্দার মধ্য দিয়ে লম্বভাবে প্রতি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ শক্তিটা অতিক্রম করতে পারবে তাকে কি বলবো, পয়েন্টিং ভেক্টর বলবো। তাহলে
পয়েন্টিং ভেক্টরটা সাধারণত এস দ্বারা সূচিত করা হয়। এস সমান 1/μ0 ই ক্রস বি। এখন বি বাই μ0 সমান এইচ, তাহলে ই ক্রস বি বাই μ0 যদি করি তাহলে কি পাচ্ছি? ই ক্রস এইচ পাচ্ছি। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, এতক্ষণ ধরে যা পড়লাম আমাদের মিউ এপসাইলন এগুলো খুব ইম্পর্টেন্ট। সো আর একবার একটা জিনিস আমরা একটু দেখে নেই। দেখেন মিউটা কি? মিউ হচ্ছে প্রবেশ্যতা। প্রবেশ্যতা মানে কি? কোনো মাধ্যমের মধ্য দিয়ে কতটুকু চৌম্বক বলরেখা প্রবেশ করতে পারতেছে তার পরিমাণই হচ্ছে প্রবেশ্যতা। আর ভেদনযোগ্যতাটা কি বোঝায়? কোনো একটা মিডিয়াম বা মাধ্যমের মধ্য দিয়ে কতটুকু তড়িৎ বলরেখা প্রবেশ করতে পারছে সেটা হচ্ছে ভেদনযোগ্যতা। সো অলওয়েজ খেয়াল রাখবেন, প্রবেশ্যতা চৌম্বকের জন্য, চৌম্বক ক্ষেত্রের জন্য প্রবেশ্যতা বোঝায় কোনো একটা মাধ্যমে কতটুকু চৌম্বক বলরেখা প্রবেশ করে, আর ভেদনযোগ্যতা বোঝায় কোনো একটা মাধ্যমে কতটুকু তড়িৎ বলরেখা প্রবেশ করতে পারে। এখন যেহেতু আমার আলো একটা তড়িৎ চৌম্বক তরঙ্গ, তাহলে তার তড়িৎ ক্ষেত্র কতটুকু প্রবেশ করতে পারতেছে এবং চৌম্বক ক্ষেত্র কতটুকু প্রবেশ করতে পারতেছে, এই দুটার কম্বিনেশন বা সমন্বয় থেকে আমরা কোনো একটা মাধ্যমে আলোর বেগটা নির্ণয় করতে পারবো। ওকে, তাহলে আমাদের পয়েন্টিং ভেক্টরের ডেফিনেশনও চলে গেল। সো এখানে ইকুয়েশনটা মাথায় রাখবেন, যদি ই এবং এইচ দেওয়া থাকে, যে তড়িৎ ক্ষেত্র ই দেওয়া আছে, এরপর আপনাকে এইচটাও দিয়ে দিছে, ই এবং এইচ দিয়ে নির্ণয় করতে বললো যে পয়েন্টিং ভেক্টরটা কত, তাহলে আপনার শুধুমাত্র কি জানতে হবে? ই এবং এইচ দেওয়া থাকলে কিছু জানতে হবে না, ই এবং এইচকে ক্রস গুণফল করে দিলে আমরা কি পেয়ে যাব? পয়েন্টিং ভেক্টরটা পেয়ে যাব। ওকে, এখন আসেন, যেহেতু আমরা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নিয়ে পড়তেছি, তড়িৎ চুম্বকীয় তরঙ্গের একটু বৈশিষ্ট্যগুলো আমরা দেখে নিব, যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের কি কি বৈশিষ্ট্য আছে। তাহলে চলেন আমরা দেখি তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বৈশিষ্ট্য। প্রথম যে বৈশিষ্ট্য তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের, সেটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তড়িৎ ক্ষেত্র ই ও চৌম্বক ক্ষেত্র বি এর পর্যায়বৃত্ত পরিবর্তনের ফলে উৎপন্ন হয়। পর্যায়বৃত্ত পরিবর্তনের ফলে উৎপন্ন হয়। আমরা একটু পিছনে যাই। দেখেন আজকের ক্লাসের শুরুর দিকে আমি যখন এই যে আপনাদেরকে তড়িৎ চুম্বকীয় তরঙ্গটা দেখাচ্ছিলাম, তখন এখানে দেখেন ই সমান E0 sin 2π/λ CT - x। সাইন তার মানে কি? এটা একটা পর্যায়বৃত্ত ফাংশন। এই যে সাইনোসয়েডাল যে কোনো পর্যায়বৃত্ত ফাংশন। তারপর বি সমান B0 sin 2π/λ CT - x, এটাও কি একটা পর্যায়বৃত্ত ফাংশন। তাহলে দুটো পর্যায়বৃত্ত ফাংশন থেকে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ আসতেছে। এর মানে কি দাঁড়াচ্ছে? আমাদের যে কোনো তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ তড়িৎ ক্ষেত্র ই এবং চৌম্বক ক্ষেত্র বি এর পর্যায়বৃত্ত পরিবর্তনের ফলেই কি হবে? উৎপন্ন হবে। ওকে, 2 নম্বর বৈশিষ্ট্য, এটা অলরেডি পড়ছি। তড়িৎ ক্ষেত্র যে ই এবং চৌম্বক ক্ষেত্র যে বি, এটা কিন্তু পরস্পরের সঙ্গে লম্ব। আবার তরঙ্গ সঞ্চালনের যে অভিমুখ, এই ডায়াগ্রামটা দেখেন, খেয়াল করেন, তরঙ্গ সঞ্চালনের যে অভিমুখ, সেই তরঙ্গ সঞ্চালনের অভিমুখটা কিন্তু তড়িৎ ক্ষেত্রের সঙ্গেও লম্ব হয়, চৌম্বক ক্ষেত্রের সঙ্গেও লম্ব হয়। তাহলে 2 নাম্বার প্রপার্টি বা বৈশিষ্ট্য হচ্ছে তরঙ্গ সঞ্চালনের অভিমুখ
তড়িৎ ক্ষেত্র ই, চৌম্বক ক্ষেত্র বি, উভয়ের উপর লম্ব। এখন যদি তরঙ্গ সঞ্চালনের অভিমুখ ই আর বি এর উপরে লম্ব হয়, তাহলে তড়িৎ চুম্বকীয় যে তরঙ্গ, এটা কি হবে? আর তরঙ্গ। তাই তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আর বা অনুপ্রস্থ তরঙ্গ, মানে ট্রান্সভার্স ওয়েভ, এটা এগুলো দুটো বৈশিষ্ট্য। এরপর আসবো 3 নাম্বার বৈশিষ্ট্যে। দেখেন, আমরা একটু আগে যখন আলোর বেগ নির্ণয় করলাম, c সমান 1/√μ0 μ0 ছিল শূন্য মাধ্যমের প্রবেশতা, এপসিলন 0 ছিল শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা। তাহলে শূন্য মাধ্যমের মধ্যে আমরা আলোর বেগ ক্যালকুলেট করতে পারতেছি। এর মানে আলো যাওয়ার জন্য কোনো মাধ্যম না হলেও চলবে। তার মানে আলো যদি মাধ্যম ছাড়া যেতে পারে, তড়িৎচুম্বকীয় তরঙ্গ সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হবে না। সুতরাং তড়িৎচুম্বকীয় তরঙ্গ সঞ্চালনের জন্য কি হবে না? কোনো মাধ্যমের প্রয়োজন হবে না। মাধ্যম ছাড়াই তড়িৎচুম্বকীয় তরঙ্গ যেতে পারে। ওকে, তারপরে আসেন, যেহেতু এটা একটা তরঙ্গ, তড়িৎচুম্বকীয় তরঙ্গ হোক আর যে কোনো তরঙ্গ হোক, যে কোনো তরঙ্গের তীব্রতা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতে সবসময়ই পরিবর্তিত হয় বা হ্রাস পায়। তাহলে তড়িৎচুম্বকীয় বিকিরণের তীব্রতা, তড়িৎচুম্বকীয় বিকিরণের যে তীব্রতা, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতে হ্রাস পায়। তার মানে যে তীব্রতা যদি ই দ্বারা সূচিত করি, ই ইজ প্রপোর্শনাল টু 1/r²। অ্যাকচুয়ালি ই দ্বারা সূচিত করলে আবার এটা তড়িৎ ক্ষেত্র হিসেবে গুলায় ফেলবেন। তাহলে তীব্রতাকে আমরা আই দ্বারা সূচিত করলে বেটার। তীব্রতা, ইন্টেন্সিটি আই, এটা হচ্ছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ওকে, এরপর নেক্সট যে প্রপার্টি, তড়িৎচুম্বকীয় যে কোনো তরঙ্গের যদি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা কম্পাঙ্ক, এটাকে নিউ বলা হয়। নিউ, এই যে চিহ্নটা আঁকলাম কম্পাঙ্ক, এটা নিউ। আপনারা এফও ব্যবহার করতে পারেন, কিন্তু অনেক জায়গায় দেখবেন এই নিউ চিহ্ন ব্যবহার করছে, এই জন্য আমি ব্যবহার করতেছি। এবং তরঙ্গের বেগ সি হলে সি সমান নিউ ইন্টু ল্যামডা। আমরা জানি আলোর বেগ সি ইকুয়ালস টু কত? 3 × 10⁸। এখন যেহেতু আলো এক ধরনের তরঙ্গ, তড়িৎচুম্বকীয় তরঙ্গ, তাহলে কি কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য গুণ করলে কি পাবো? তরঙ্গ বেগ পাবো। আর শূন্য মাধ্যমে এই তড়িৎচুম্বকীয় তরঙ্গের যে বেগ, শূন্য মাধ্যমে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ 3 × 10⁸ মিটার/সেকেন্ড। এই ছিল আমাদের তড়িৎচুম্বকীয় তরঙ্গগুলোর বৈশিষ্ট্য। খুবই ভালো কথা, আমরা বৈশিষ্ট্য পড়ে ফেললাম। এবার
আমরা নেক্সট যেটা পড়বো এটা ইন্টারেস্টিং, এতক্ষণ পর্যন্ত বোরিং ছিল। এইবার বোরিং থেকে আমরা একটু মজায় যাব, শুরু করব তড়িৎ চুম্বকীয় বর্ণালী দিয়ে। তাহলে চলেন আমরা তড়িৎ চুম্বকীয় বর্ণালী কি সেটা শিখি। দেখেন, আমরা সাধারণত ছোটবেলায় রঙের বেলায় 7টা রং পড়ছি। কি কি? বে নিয়ে আসো কালে, একটু লিখি। বে নি আ স ও কলা, বেগুনি থেকে শুরু করে লাল পর্যন্ত। তাহলে বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, বেগুনি, এই যে বেগুনি রঙেই করলাম, তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। তাহলে যার তরঙ্গ দৈর্ঘ্য যত কম সে সবচেয়ে বেশি পেনিট্রেট করতে পারে বা ভেদন যোগ্যতা সবচেয়ে বেশি। ভেদন যোগ্যতা সবচেয়ে বেশি। তাহলে যার ভেদন যোগ্যতা বেশি, তরঙ্গ দৈর্ঘ্য কম, সে আবার ছড়াবে সবচেয়ে বেশি। আর এইখানে শেষে যে লাল আছে, এই লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। ভেদন যোগ্যতা সবচেয়ে কম। বেগুনি আলোর একটা সমস্যা হচ্ছে বেগুনি আলো ছড়ায় বেশি, চারপাশে অনেক বেশি ছড়ায়। লাল আলো ছড়ায় কম। লাল আলো তুলনামূলকভাবে কম ছড়ায়। এই কারণে খেয়াল করেন, আমরা বিপদ সংকেতে কোন আলো ব্যবহার করি? লাল আলো ব্যবহার করি। তাহলে আমরা আরেকবার একটু খেয়াল করে দেখি, বিপদ সংকেতে লাল আলো ব্যবহার করা হয় কেন? এখন দেখেন, আমরা যদি একটা আলোকউৎস রাখি কোথাও, ধরেন এটা একটা আলোকউৎস, এই উৎস থেকে আলো ধরেন চারপাশে ছড়িয়ে যাবে। এখন আমরা বেগুনি আলো বেশি ছড়াবে, এই যে বেগুনি আলো বেশি ছড়াচ্ছে, বেগুনি আলো ছড়ালো বেশি। আর লাল আলো কম ছড়াবে, লাল আলো সবচেয়ে কম ছড়ায়, যে লাল আলো সবচেয়ে কম ছড়ায়। এখন ধরেন উৎস থেকে কোনো একটা পার্টিকুলার ডিস্টেন্সে যদি বেগুনি আলোর তীব্রতা চিন্তা করতে যাই, তাহলে আমার ক্ষেত্রফল, এই যে বিশাল একটা ক্ষেত্রফল আসবে। বেগুনি আলোর তীব্রতার জন্য দেখেন ক্ষেত্রফলটা কি অনেক বড়। ওই একই দূরত্বে লাল আলোর জন্য ক্ষেত্রফলটা কি বড় না ছোট? খেয়াল করেন, একই ডিস্টেন্সে বেগুনি আলোর জন্য ক্ষেত্রফলটা অনেক বেড়ে গেছে, কিন্তু লাল আলোর জন্য ক্ষেত্রফলটা কি অনেক কম হয়ে গেছে না? তাহলে দেখেন, উৎস থেকে যদি আমি একই দূরত্বে থাকি, উৎস হতে একই দূরত্বে যখন আমি আসি, তখন বেগুনি আলোর তীব্রতা লাল আলোর তীব্রতা অপেক্ষা অনেক কম। একটু খেয়াল করে দেখেন,
রেডিয়াস যদি দ্বিগুণ হয়, রেডিয়াস যদি দ্বিগুণ হয় তাহলে আপনার ক্ষেত্রফলটা কি 4 গুণ হবে, তীব্রতা 4 গুণ কমে আসবে। আর যেহেতু লাল আলো কম ছড়িয়ে পড়ে, বিধায় লাল আলোর তীব্রতা বেগুনি আলোর তীব্রতা তুলনায় বেশি হয় ও অনেক দূরেও লাল আলো দেখা যায়। আমি জ্যামিতিক আলোক বিজ্ঞানেও জিনিসটা আপনাদেরকে পড়াইছিলাম, কিন্তু জ্যামিতিক আলোক বিজ্ঞানে এই অংশটুকু কিভাবে পড়াইছিলাম দেখেন তো। জ্যামিতিক আলোক বিজ্ঞানে আমি আপনাদেরকে এই অংশটুকু পড়াইছিলাম কিসের ভিত্তিতে? প্রতি স্মরণাঙ্কের ভিত্তিতে, যে তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে প্রতি স্মরণাঙ্কের কি সম্পর্ক। এখানে কিন্তু আর প্রতি স্মরণাঙ্কের কথা আনলাম না, এখানে সরাসরি আমরা যেটা দেখলাম যে যার তরঙ্গ দৈর্ঘ্য যত কম হবে সে তত বেশি কি করবে? ছড়ায় যাবে, এবং তত বেশি যদি সে ছড়িয়ে যায় তাহলে তার তীব্রতা একটা সার্টেন ডিস্টেন্সে কি হবে? কমে আসবে। ওকে, এই ছিল হচ্ছে বিপদ সংকেতে কেন আমরা অ্যাকচুয়ালি বেগুনি আলো ব্যবহার করি না, আমরা কেন লাল আলো ব্যবহার করি, তার একটা ব্যাখ্যা। ওকে, আচ্ছা, আপনার আহনাফ আকিব আপনি হাত তুলছেন, আপনাকে আনমিউট করি। হ্যাঁ আহনাফ বলেন। হ্যাঁ পরীক্ষায় আসলে কোন ব্যাখ্যাটা লিখবো? দুইটাই কারেক্ট, আমি কিন্তু দুইটাই করে দিচ্ছি ভাই। লিখতে হবে যে কোনো একটা, দুইটা কেন লিখবেন? এটা 2 নাম্বারের প্রশ্ন ভাইয়া। সো আপনি এটা লিখলেও নাম্বার পাবেন, ওইখান থেকে লিখলেও নাম্বার পাবেন, কোনো সমস্যা নেই। ওকে, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্পেকট্রাম, স্পেকট্রাম বা বর্ণালী। সো আমি আপনাদেরকে একটু স্পেকট্রাম বা বর্ণালীটা দেখায় দিব, এই কারণে এখান থেকে এমসিকিউ টাইপের কোশ্চেন আসে, এবং যারা মেডিকেল পরীক্ষা দিবেন তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। একেবারে ঠোঁটস্থ মুখস্থ কণ্ঠস্থ করে ফেলতে হবে এই স্পেকট্রামের বিভিন্ন আপনার তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে চলেন আমি স্পেকট্রামটা আপনাদেরকে দেখাই। আমি একটু স্পেকট্রামটা বের করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটা মিনিট। এই যে দেখেন, এটা হচ্ছে স্পেকট্রাম বা বর্ণালী। আমরা যেটা এখন দেখতেছি এটা হচ্ছে স্পেকট্রাম বা বর্ণালী। খেয়াল করেন, একেবারে বাম দিকে যত যাবেন ততই ওয়েভ লেন্থটা আমাদের কমে। সো সবচেয়ে কম ওয়েভ লেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য কার? গামার। তাহলে গামার জন্য তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সবচেয়ে কম, ল্যামডা গামা এর জন্য সবচেয়ে কম। তারপর গামার পরে কে আছে? এক্স রে আছে, তাহলে ল্যামডা অফ এক্স রেস। তারপর কে আছে? আলট্রা ভায়োলেট। খেয়াল করেন, ভায়োলেটের থেকেও কম হচ্ছে আলট্রা ভায়োলেট, তাহলে ইউভি। এরপর কি আমার ইউভির পরের যে অংশটুকু আছে এটা হচ্ছে ভিজিবল লাইট। ভিজিবল বা যে লাইটটুকু আমরা দেখতেছি, ল্যামডা অফ ভিজিবল লাইট। এখন এই ভিজিবল লাইটের মধ্যে দেখেন নিচে এই যে ভায়োলেটের ওয়েভলেন্থ সবচেয়ে ছোট, আর রেডের জন্য ওয়েভলেন্থ বা তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বড়। তাহলে এই ভায়োলেট থেকে রেড পর্যন্ত আমরা ভিজিবল ওয়েভলেন্থ পাচ্ছি। এখন একটা জিনিস দেখি,
ভিজিবল ওয়েভলেন্থ বা দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য 400 ন্যানোমিটার থেকে শুরু করে কত পর্যন্ত? 700 ন্যানোমিটার পর্যন্ত। তাহলে 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার, এটা হচ্ছে দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য। খেয়াল করে দেখেন, আলো হলেই আলো দেখবো না। যদি একটা প্রশ্ন করা হয় আলো থাকলে কি দেখি, অ্যান্সার হচ্ছে না, আলো থাকলে আমরা দেখি না। দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যেই যদি আলো আসে তাহলে আমরা দেখতে পাবো। তাহলে এখন দেখেন ভিজিবলের ঠিক পরে ইনফ্রারেড আছে, তাহলে ল্যামডা ইনফ্রারেড। মজাটা দেখেন, একটা সার্টেন লিমিটের কম হইলেও দেখি না, বেশি হইলেও দেখি না, ঠিক মাঝখানে লিমিট করে দেওয়া আছে যে তুমি চাইলেও 400 ন্যানোমিটারের কম দেখবে না, আবার 700 ন্যানোমিটারের বেশি দেখতে পাবা না। তারপর ইনফ্রারেডের পরে আসে মাইক্রোওয়েভ, আর সবচেয়ে বড় তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে রেডিও ওয়েভের। সুতরাং আমরা যদি বাম থেকে ডানে যাই, এই যে বাম থেকে ডানে ল্যামডা ইনক্রিজ করে, তার মানে যতই বাম থেকে ডানে যাব ততই ল্যামডাটা ইনক্রিজ করবে। আর যদি তরঙ্গদৈর্ঘ্য ইনক্রিজ করে তার পেনিট্রেশন বা ভেদনযোগ্যতাটা সবসময় কি হয়, কমে যায়। সুতরাং সবচেয়ে বেশি ভেদ করতে পারে কে, গামারও, সেজন্য খুবই ক্ষতিকর। আর সবচেয়ে কম ভেদন করতে পারে কে, রেডিও ওয়েভ। এই কারণে দেখেন রেডিও ওয়েভ কিন্তু আমাদের চারপাশেই আছে। যদি এরকম হইতো যে তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি কিন্তু সেটা আবার পেনিট্রেট করতে পারো বেশি, তাহলে কিন্তু আমাদের কপালে দুর্গতি ছিল, দুঃখ এবং দুর্গতি দুইটাই ছিল। কেন? কারণ সেক্ষেত্রে যেটা হতো, শুধু রেডিও ওয়েভ না, একটা জিনিস খেয়াল করেন, মাইক্রোওয়েভ ওভেন, আমরা বাসা বাড়িতে মাইক্রোওয়েভ ওভেন ইউজ করি না। কেন মাইক্রোওয়েভ ওভেন ইউজ করা হয়? রান্না বান্নার কাজে। সো এই যে তরঙ্গ ব্যবহার করে আমরা অনেক কাজ করতেছি, কিন্তু যদি এই যে ইনফ্রারেড বলেন, মাইক্রোওয়েভ বলেন, রেডিও ওয়েভ বলেন, এদের পেনিট্রেশন ক্ষমতা বা ভেদনযোগ্যতা বেশি হইতো, তাহলে কপালে দুঃখ এবং দুর্গতি দুইটা একসাথে ছিল। কেন? সেক্ষেত্রে আমরা প্রচণ্ড পরিমাণে ক্ষতিগ্রস্ত হতাম। সো এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি যে আমাদের এইটুকু হচ্ছে তাহলে বর্ণালী বা আমাদের আলো যে রঙগুলো তৈরি করে, দৃশ্যমান আলো, তার একটা ব্যাখ্যা। এখন আমরা আজকে আরেকটা জিনিস পড়ব, সেটা হচ্ছে তরঙ্গ মুখ কাকে বলে, সেটা পড়ে রাখবো। সো তরঙ্গ মুখ বা ওয়েভ ফ্রন্ট পড়বো এই চ্যাপ্টারে। পরের জিনিসগুলো পড়ার জন্য এই ইস্যুটা খুব ইম্পর্টেন্ট। মানে ধরেন তরঙ্গ মুখ যে বোঝে না, সে চ্যাপ্টার অনেক কিছুই বুঝবে না, সম্ভব না। সো আসি শুরুতেই, তাহলে তরঙ্গ মুখ কাকে বলে সেই ব্যাখ্যা। তরঙ্গ মুখ বা ওয়েভ ফ্রন্ট, আমি আগে ডেফিনেশনগুলো বলি, তারপর আপনাদেরকে ডায়াগ্রামেটিক্যালি দেখাবো। একটি তরঙ্গের সমদশা সম্পন্ন কণাগুলো যে তলে অবস্থান করে তাকে সৃষ্ট তরঙ্গের তরঙ্গমুখ বলে। দেখেন, সেম ফেজ বা সমদশায় যে কণাগুলো আছে, ওই কণাগুলো যে তলে অবস্থান করে তাকে আমরা কি বলি? তরঙ্গমুখ বলি। এখন অন্যভাবে বলা যায়, যে কোনো সময় একই দশায় থাকা বিন্দুগুলি
যে রেখা বা তলের উপর অবস্থিত থাকে তাকে তরঙ্গমুখ বলে। সুতরাং এখন আমি বলছিলাম যে গ্রাফিক্যালি তরঙ্গমুখ জিনিসটা আপনাদেরকে আমি দেখাবো, তাহলে চলেন আমরা একটু গ্রাফিক্যালি তরঙ্গমুখ জিনিসটা একটু বুঝি। ধরেন কোনো একটা পয়েন্ট সোর্স বা বিন্দু উৎস থেকে আলো চারপাশে ছড়ায় পড়বে, তাহলে যদি একটা পয়েন্ট সোর্স বা বিন্দু উৎস থেকে আলো চারপাশে ছড়িয়ে পড়ে, ধরেন এটা একটা পয়েন্ট সোর্স বা বিন্দু উৎস, তাহলে আলো এখান থেকে চারপাশেই ছড়িয়ে পড়বে এবং সেটা কি তরঙ্গ আকারে চারপাশে ছড়িয়ে পড়বে। সো এই যে আলো তরঙ্গ আকারে ছড়িয়ে পড়লো এইদিকে গেল, তারপর আলো তরঙ্গ আকারে এইদিকে গেল, আলো তরঙ্গ আকারে এইদিকে গেল, আলো তরঙ্গ আকারে এইদিকে গেল। সুতরাং এই যে দেখেন একটা সোর্স বা উৎস থেকে আলোক রশ্মি চারদিকে কি করতেছে, ছড়িয়ে পড়তেছে তরঙ্গ আকারে। তাহলে একটা সার্টেন টাইম পরে আমি উৎস থেকে যদি একটা নির্দিষ্ট দূরত্বে একটা বৃত্তচাপ আঁকি, একটা সার্টেন টাইম পরে উৎস থেকে নির্দিষ্ট একটা দূরত্বে একটা বৃত্তচাপ আঁকি, এই যে বৃত্তচাপ আঁকলাম, বৃত্তচাপের উপরে যতগুলা বিন্দু থাকবে সবাই কিন্তু অ্যাকচুয়ালি উৎস থেকে সমান দূরত্বে আছে। জিনিসটা বুঝবেন, উৎস থেকে যদি সমান দূরত্বে থাকে তাহলে তারা সমান দশায় থাকবে, কারণ একই তো তরঙ্গ। খেয়াল করেন, আপনার একটা বিন্দু থেকে একই তরঙ্গই চারপাশে ছড়ায় যাচ্ছে, তাহলে একটা নির্দিষ্ট দূরত্বে প্রত্যেকটা বিন্দুই কি হবে, সমদশা সম্পন্ন হবে। তাহলে এই যে সমদশা সম্পন্ন যে বিন্দুগুলো যে তলের উপর অবস্থান করে তাকে কি বলা হয়, তরঙ্গমুখ বলা হয়। এখন আমরা দশার বেলায় পড়ে আসছি আগে, তরঙ্গ চ্যাপ্টারে পড়ছি ডেল্টা, দশা পার্থক্য যদি ডেল্টা হয়, ডেল্টা ইকুয়ালস টু 2π/λ × x, যেখানে x হচ্ছে পথ পার্থক্য আর ডেল্টা হচ্ছে দশা পার্থক্য। তাহলে আমরা দুইটা জিনিস পাচ্ছি, পথ পার্থক্য পাচ্ছি, আরেকটা কি, দশা পার্থক্য পাচ্ছি। এখন এই যে তরঙ্গ মুখের কথা আমরা আলোচনা করলাম, তরঙ্গ মুখ দুই রকম হতে পারে। তরঙ্গ মুখ কয় রকম হতে পারে, দুই রকম হতে পারে। সুতরাং তরঙ্গ মুখের প্রকারভেদ। একটা হচ্ছে গোলীয় তরঙ্গ মুখ হতে পারে, অথবা সমতল তরঙ্গ মুখ হতে পারে। এখন কখন গোলীয় হবে, কখন সমতল তরঙ্গ মুখ হবে, সেইটা আমি একটু ডায়াগ্রাম আকারে গ্রাফিক্যালি আপনাদেরকে আবার দেখাই। দেখেন, যদি একটা বৃত্তের পরিধির উপর, কোনো একটা বৃত্তের পরিধির উপরে বা একটা বৃত্তচাপের উপরে অনেকগুলা বিন্দু সমদশায় থাকে, তাহলে এটাকে বলবো আমরা গোলীয় তরঙ্গ মুখ। এই যে একটা বৃত্তের পরিধির উপরে প্রত্যেকটা বিন্দু সমদশা সম্পন্ন, এটাকে বলা হয় কি তরঙ্গ মুখ, গোলীয় তরঙ্গ মুখ। আর যদি একটা সরল রেখার উপরে প্রতিটা বিন্দু সমদশায় থাকে, তাহলে এটাকে বলা হয় সমতল তরঙ্গ মুখ।
তাহলে ডেফিনিশনটা দেখে আমরা, গোলীয় তরঙ্গমুখ হচ্ছে বৃত্তের পরিধিস্থ বা পরিধির উপরস্থ সকল বিন্দু সমদশা সম্পন্ন। আর সমতল তরঙ্গমুখে সরল রেখার উপর প্রতিটি বিন্দু সমদশা সম্পন্ন। এই হচ্ছে আমাদের বৃত্তাকার এবং গোলীয় তরঙ্গমুখের ডেফিনিশন। সো আমরা তাহলে এখন তরঙ্গমুখ যখন জেনে ফেললাম, আমরা আগামী ক্লাসে শুরু করব হচ্ছে আলোর ব্যতিচার দিয়ে। ব্যতিচার কি, ব্যতিচার কত প্রকার, কি কি, এগুলো সব কিছু ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে শুরু করব। কারণ ব্যতিচার থেকে আমরা ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় যাব এবং এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট অংশটুকু এবং যত ম্যাথ ট্যাথ আসে সব কিছুই আসবে ওই ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা দিয়ে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন জুমের বাসিন্দাগণ। কোনো প্রশ্ন নাই কারো? প্রশ্ন না থাকলে তাহলে ক্লাস শেষ করি এখন ইনশাল্লাহ। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।